আপনারা কিভাবে স্টোর করছেন ইন্টিজারকে। তো এখন যদি আমরা এখান থেকে এই পার্টিকুলার একটি স্ট্রিংকে আমরা একক করতে চাই, বা ধরেন এখানের মধ্যে আমরা কোনো কিছু এক্সট্রা অ্যাড বা যোগ করতে চাই, তো পিএইচপির মধ্যে যোগটা মূলত করে কিভাবে। ওকে, পিএইচপির মধ্যে যোগ যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো, যেমন ধরেন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করি যোগ করতে, সিমিলারভাবে পিএইচপির ক্ষেত্রে আমরা ডট ব্যবহার করি যোগ করতে। এটা কিভাবে করে, আমরা জাস্ট প্রথমত আমরা প্রিন্টের জন্য আমরা একও নিয়ে নেব, এবং এখানের মধ্যে আমরা প্রথমে ধরেন কিছু টেক্সট অ্যাড করি। সরি, আমরা টেক্সট অ্যাড করি, যেমন ধরেন মাই নেম। ওকে, এরপর আমরা আমাদের স্ট্রিংটি পেস্ট করে দেব। এখন যদি আমরা এটা সেভ করি, আমাদের এটার মধ্যে স্টেটমেন্ট এরর দেখাবে। সো এখানের মধ্যে আমাদের প্রথমে এই অংশটি এবং এই অংশটি যোগ করতে হবে, যাতে আউটপুটে আমরা একটি ফুল পাই। তো সেটা করার জন্য আমরা জাস্ট এখানের মধ্যে পয়েন্ট অ্যাড করব, যেটাকে কনক্যাটেশন বা আপনার যোগ বলতে পারেন, যেটা মূলত পিএইচপিতে এটা ব্যবহার করে আমরা বিভিন্ন স্টেটমেন্টসগুলোকে একে অপরের সাথে যোগ করতে পারি। তো এখন আমরা যোগ করার পর যদি দেখি স্টেটমেন্টটাকে, দেখেন আমাদের দেখাচ্ছে, বাট এখানে একটু ফাঁকা স্থান নেই। সো আমরা এখানে কিছুটা ফাঁকা স্থান অ্যাড করি, এখানের মধ্যে একটা সিম্পল ট্রিক ব্যবহার করে আমরা এখানের মধ্যে এভাবে নিই, এখানে কিছুটা জায়গা নিই এবং এটাকে যোগ করে দিই। এখন যদি দেখি আমাদের সুন্দর একটা আউটপুট দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানের মধ্যে আরও কিছু করতে পারি, যেমন ধরেন আপনার সো মূলত আমরা এইভাবে কন্টেন্টসগুলোকে বা স্টেটমেন্টসগুলোকে এভাবে একে অপরের সাথে যোগ করতে পারি। সিমিলারভাবে সিমিলার ফরম্যাটে আমরা চাইলে বিভিন্ন স্ট্রিংকে একে অপরের সাথে যোগ করতে পারি এই ডট ব্যবহার করে। সো আশা করি এতটুকু বুঝে গিয়েছে। সো সিমিলার ফরম্যাটে আমরা যেমন এই জিনিসটা আরেকবার বলে দিই যে সবসময় আপনারা সেমিকোলনটা ব্যবহার করবেন, নইলে এরর আসবে। ওকে, আমরা আমাদের পরবর্তী অংশটুকুতে যাই, যেটি হচ্ছে আমাদের আপনার ডাটা টাইপ। যেটা পিএইচপিতে বিভিন্ন ধরনের ডাটা টাইপ, যেমন শুরুর দিকে বললাম অনেকগুলো ডাটা টাইপ আছে। তো পিএইচপির ক্ষেত্রে কিছু ডাটা টাইপ আছে, যেমন ধরেন স্ট্রিং, ইন্টেজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, নাল, অবজেক্ট। এগুলো হচ্ছে কিছু ডাটা টাইপ যেগুলো আমরা পিএইচপির ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টসের মধ্যে ব্যবহার করব। যেমন ধরেন স্ট্রিং, তো স্ট্রিং হচ্ছে যেটা মূলত ডলার সাইন দিয়ে আমরা মূলত স্ট্রিংটাকে তৈরি করি। তো স্ট্রিং বিভিন্ন ধরনের হয়, যেমন ধরেন গ্রিটিং। ধরেন আমরা স্ট্রিং আমরা নিজেদের মনের মতো করে বানাতে পারি, যেমন ধরেন আমি একটা গ্রিটিং নামে একটা স্ট্রিং বানাই, এবং এই স্ট্রিংয়ের মধ্যে আমি একটা ভ্যালু অ্যাড করি, যেমন ধরেন হ্যালো। এটাকে আমরা স্টেটমেন্টটাকে অ্যাড করলাম। সিমিলারভাবে যদি আমরা ইন্টেজার শো করি, ইন্ট দিলাম, তো ইন্টেজার শো করার জন্য ইন্টেজার মূলত হয় যে আপনার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ধরেন ইন্টেজার এভাবে দিলাম, এবং এখানের মধ্যে একটা ভ্যালু দিলাম ধরেন 5। ইন্টিজারের ক্ষেত্রে আপনাকে ডাবল কোটেশন ব্যবহার করার দরকার পড়ছে না, আপনি সংখ্যাকে ওভাবে অ্যাড করতে পারছেন, অর্থাৎ যখনই আপনি সংখ্যা অ্যাড করবেন আপনার ডাবল কোটেশন ব্যবহার করার দরকার নেই। সো আমরা এবার কি ফ্লোট, যেটাকে আবার ডেসিমালও বলে, ফ্লোট বা ডেসিমাল। সো ফ্লোট বা ডেসিমালের মধ্যে মূলত আপনার দশমিক যে সংখ্যাগুলো থাকে সেগুলো থাকে, যেমন ধরেন কোনো সাইডের ক্ষেত্রে আপনি রেটিং অ্যাড করছেন, তো সেটা আপনার মূলত ফ্লোট হবে যখন আপনি দশমিক কোনো কিছু অ্যাড করছেন। সিমিলারভাবে যদি আপনি বুলিয়ান ব্যবহার করেন, অর্থাৎ ধরেন কেউ আছে আপনার একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাকি ডিঅ্যাক্টিভ, তো এই টাইপের ডুয়েল ভ্যালু যুক্ত যে স্ট্রিংগুলো থাকে সেগুলোকে মূলত বুলিয়ান বলা হয়, বা ভেরিয়েবলস থাকে।
বা ডাটা টাইপ, সেটাকে মূলত আপনার বুলিয়ান বলে। সেম জিনিস আপনার জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রেও আছে, যেখানে আপনার বুলিয়ানস আপনারা হয়তো ওখানে শিখবেন। সিমিলার ভাবে যদি আপনার নাল হয়, অর্থাৎ কোনো কিছুকে যদি আপনি নাল করে দেন তবে সেটি আর শো হবে না। পিএইচপির ক্ষেত্রে আমরা এটাকে করি এভাবে, যে আমরা ধরেন নাথিং নামে একটা ডাটা টাইপ নিয়ে সেখানে আমরা নাল লিখলাম। সো এটা হচ্ছে মূলত আপনার কিছু ডাটা টাইপ, যেগুলো আমরা পুনরায় বিভিন্ন প্রজেক্টসের ক্ষেত্রে বা এক্সাম্পলসের ক্ষেত্রে আমরা এগুলোর এক্সাম্পল দেব। তো আশা করি এতটুকু বুঝে গিয়েছে। ওকে, সো এবার আমরা স্ট্রিং মানে টেক্সট, বিভিন্ন টেক্সটগুলোকে আমরা যোগ করা শিখবো, যেটা হচ্ছে পিএইচপির মধ্যে বিভিন্ন টেক্সটগুলোকে আমরা একে অপরের সাথে অ্যাড করব। তো যোগ করার ক্ষেত্রে আমরা ডটটাকে ব্যবহার করব। যেমন ধরেন আমি দুটো স্ট্রিং নিই বা দুটো টেক্সট নিই, ডাটা টাইপ। ধরেন আমি একটা ডাটা টাইপ তৈরি করলাম আপনার ফার্স্ট, যেখানের মধ্যে আমি আমার নামটা অ্যাড করলাম অ্যাজ এ ভেরিয়েবল। আমি আমার নামটা অ্যাড করলাম। সিমিলারভাবে আমরা এখানে আরেকটি ডাটা টাইপ নিই লাস্ট, যেটার মধ্যে মূলত আমি আমার লাস্ট নেমটা অ্যাড করলাম। আমরা এটাকেও স্টেটমেন্টে এন্ড করলাম। এবং আমরা আরেকটি ডাটা টাইপ নেব যেটা এই দুইটা ডাটা টাইপকে যোগ করবে। এটা কিছুটা পিএইচপি অতটা কঠিন না, যেমন এটা এখানে এটা সিম্পল, খুবই সিম্পল। আমরা জাস্ট এই ডাটা টাইপটাকে এভাবে লিখবো যে আমরা ধরেন 1+1=2, আমরা ওই রুলটাই ফলো করব। আমরা জাস্ট লিখবো এখানের মধ্যে আমরা কি করব, এই দুইটা স্ট্রিং বা আপনার ডাটা টাইপকে কপি করব, আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব এবং এই দুটো স্ট্রিংকে আমরা ডট দিয়ে যোগ করে নেব, বাস। তো আমরা এটা যোগ করে নিলাম এবং এবার আমরা একতে গিয়ে এটাকে প্রিন্ট করব। আমরা জাস্ট একতে গিয়ে এই স্ট্রিংটাকে পেস্ট করে দেব, আপনার ফুল স্ট্রিংটাকে পেস্ট করে দেব। আমি এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা সেভ করলাম। তো আমরা যদি আমাদের ব্রাউজারে যাই এবং এটাকে একটা রিফ্রেশ দিই, হ্যাঁ কিলো 1 মিনিট, আচ্ছা সরি। বাট এখানে একটু ফাঁকা স্থান আমরা অ্যাড করে দিলে ভালো। তো আমরা কি করব, এখানের মধ্যে আরেকটি ডট নেব এবং দুইটার মাঝখানে আমরা একটা জাস্ট কোটেশন নিয়ে, ডাবল কোটেশন নিয়ে আমরা এখানে একটু স্পেস অ্যাড করে দিলাম। এটা কিছুটা স্মল টেকনিক যেটা আপনি করতে পারেন। এখানে এক্সটার্নাল জায়গা করার জন্য আলাদা করে আপনাকে সিএসএস টিএসএস অ্যাড করতে হচ্ছে না। আপনি এইভাবে স্মল টেকনিকগুলো ব্যবহার করে কিছু স্পেস গ্যাপ এগুলো তৈরি করতে পারেন। সো এটা একটা সুন্দর আমাদের ডাটা টাইপ করলাম। আমরা স্ট্রিংগুলোকে যোগ করে আমরা আমাদের একটা ডাটা আউটপুট শো করলাম এইচটিএমএল এ। সেটা এইচটিএমএল কেন, আমরা তো এখানে পিএইচপি অ্যাপ্লাই করলাম। তো আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি বা ডেভ টুলের মধ্যে দেখি, আমরা এখানের মধ্যে এটা এইচটিএমএল ফরম্যাটে আউটপুটটা পাচ্ছি। দেখেন এটা সম্পূর্ণ আপনার এইচটিএমএল ফরম্যাটে, এইচটিএমএল ফরম্যাটে এখানের মধ্যে আমার ডেটাটা শো করছে। সো এটা একটা এক্সাম্পল। এছাড়া আপনি যদি চান এখানে একর জায়গায় প্রিন্ট ব্যবহার করতে পারেন, কিছুটা পাইথনের মতো। যেমন পাইথনের মধ্যেও আপনি এই অপশনটি পাবেন প্রিন্ট। সো আমরা প্রিন্ট না ব্যবহার করে একোটা কেন ব্যবহার করলাম, যেমন ভিজুয়ালি দুটোটার মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স হচ্ছে আপনার একো, যেখানে একো খুব দ্রুত আপনাকে আউটপুট দেয়, সেখানে প্রিন্ট একটি রিটার্ন ভ্যালু সেন্ড করে।
এই কারণে বিভিন্ন ক্ষেত্রে আমরা একটাকে ব্যবহার করি, যেহেতু প্রিন্ট একটা রিটার্ন ভ্যালু সেন্ড করে, সেই ক্ষেত্রে একটু এক্সট্রা টাইম নেয় পিএইচপি লোড হতে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কি করি, আমরা প্রিন্টটাকে ব্যবহার করি। যেমন ধরেন আমরা আমাদের পিএইচপি স্ক্রিপ্টে এমন কোনো স্টেটমেন্ট অ্যাড করলাম যে কেউ, বা এমন কোনো লজিক অ্যাপ্লাই করলাম যে কেউ লগ ইন করার পর ওকে একটি রিটার্ন মেসেজ শো করবে, বা ওকে মেসেজটা শো করাবো। ধরেন এখানে একটা মেসেজ আসছে, তো ওকে এই মেসেজটা শো করবে, এবং মেসেজটা শো করার পর আমার সার্ভারের মধ্যে একটি রিটার্ন ভ্যালু সেন্ড হবে যে হ্যাঁ ওকে মেসেজটা শো করানো হয়েছে। তখন আমরা প্রিন্টটাকে ব্যবহার করতে পারি, নইলে আমরা জেনারেলি একটাকে ব্যবহার করি। সো আমরা ধীরে ধীরে প্রিন্টটাকে ব্যবহার শিখবো, যেটা মানে কোথায় কোথায় ব্যবহার করলে আমাদের ভালো কাজে আসবে। বাট যদি আপনি চান যে আপনাদের পিএইচপি স্ক্রিপ্টটাকে ফার্স্ট লোড করতে বা আউটপুটটা তাড়াতাড়ি পেতে, তাহলে আপনি একটাকে ব্যবহার করতে পারেন, সেটা সবচেয়ে ভালো। So, আশা করি এতটুকু তো বোঝা গেল যে মানে প্রিন্ট আর একর ডিফারেন্স। তারপর আপনার স্ট্রিং কিভাবে যোগ করে, স্ট্রিংসগুলো কি কি, ডাটা টাইপসগুলো কি, ওগুলো একটা এক্সাম্পল দিলাম। তো পিএইচপির একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখন শিখবো সেটা হচ্ছে আমাদের ফাংশন। যেমন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা বৈশিষ্ট্য হচ্ছে ফাংশন। তো ফাংশন হচ্ছে কোডের পুনরায় ব্যবহারযোগ্য ব্লক। অর্থাৎ ধরেন আমি যদি এটাকে একটা ফাংশন বানিয়ে দিই, এই জিনিসটাকে একটা ফাংশন বানিয়ে দিই, তাহলে আমি আমার প্রোগ্রামটাতে বা আমার কোডগুলোতে যখন যেখানে বা যে সেকশনে আমাদের এটা দরকার, সেই সেকশনের মধ্যে আমি এটাকে কল করতে পারবো, এবং আমাকে বারবার সেম জিনিসকে লিখতে হবে না। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ কোড ব্লকগুলোকে ফাংশন হিসেবে ডিক্লাইন করে দিই, যার কারণে আমরা আমাদের পরবর্তী লাইনগুলোতে যখন ইচ্ছা তখন সেখান থেকে ডেটা বা ভেরিয়েবলসগুলোকে কল করতে পারি, ইউজ করতে পারি। চাই সেটা আপনার পাইথন হোক, পিএইচপি হোক, বা আপনার সি প্লাস হোক, সবগুলোর ক্ষেত্রে আপনার এই ফাংশন জিনিসটা কমন। সো পিএইচপির ক্ষেত্রে ফাংশন তৈরি করাটা খুব সহজ। আপনাকে জাস্ট নাম অনুসারে ফাংশন লিখতে হবে। তো আমরা একটা ফাংশন লিখলাম, আমরা একটা ফাংশন। সো আমরা একটা ফাংশন তৈরি করব। তো আমরা ধরেন একটা ফাংশন তৈরি করলাম গ্রিট। তো এই ফাংশনের মধ্যে আপনাকে ডেটাটা স্ট্রিং এর মাধ্যমে স্টোর করতে হবে। তো আমরা এখানে একটা স্ট্রিং নিয়ে, আমি চাচ্ছি এখানের মধ্যে আমি একটা মানুষের নাম স্টোর করব। তো আমরা এটাকে স্ট্রিং এর মাধ্যমে আমাদের ডেটাটা এখানে স্টোর করব, এবং আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা রিটার্ন ভ্যালু, কারণ ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে ফাংশনের মধ্যে আপনাকে কিওয়ার্ড ব্যবহার করে ফাংশনটাকে ডিফাইন করতে হবে, যেখানে প্যারামিটার, অর্থাৎ এই যে জিনিসটা এটাকে বলা হয় প্যারামিটার। আপনার এটা এমনি একটা স্ট্রিং, বাট যখন আপনি কোনো ফাংশনের মধ্যে এটাকে ইউজ করবেন সেটা হচ্ছে আপনার প্যারামিটার। প্যারামিটার যেখানের মধ্যে আপনার ডেটাটা স্টোর হবে, এবং এখানের মধ্যে একটা রিটার্ন ভ্যালুয়েশন আমাদের অ্যাড করতে হবে, অর্থাৎ রিটার্ন মান বা আমাদেরকে যে আউটপুটটা শো হবে সেটা সেট করতে হবে। তো আমরা এখানে রিটার্নে কি দেখাতে চাচ্ছি, ধরেন সেটার জন্য আমরা এখানে একটা রিটার্ন নেব। সো আমি এখানে রিটার্নের মধ্যে আপনার চাচ্ছি যে আমি প্রথমে রিটার্নের মধ্যে আমার হ্যালো অ্যাড হবে, ওকে। এবং এখানে আমি একটা প্লাস দিয়ে আমরা আমাদের এই নেমটা, তারপর ব্যক্তির নামটা শো হবে। প্রথমে আমাকে একটা হ্যালো মেসেজ দেবে, তারপর ব্যক্তির নাম শো হবে। সো আমরা এখানের মধ্যে কিছুটা স্পেস অ্যাড করে দিই, আমরা কিছুটা স্পেস অ্যাড করলাম, এবং আমরা এখানে আমাদের স্টেটমেন্টটাকে এন্ড করে দেব, ওকে। সো এটা হচ্ছে একটা বেসিক ফাংশন। তো এই বেসিক ফাংশনটাকে আমরা একো যদি করি, একর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে ফাংশনটাকে কল করব গ্রিট, এবং এখানের মধ্যে আমরা ব্যক্তির নাম দেব। তো আমরা যদি আউটপুটটা দেখি, আমাদের আউটপুট দেখাচ্ছে, বাট এটা ডিফারেন্টটা কি, এখানের মধ্যে আমরা একটা সিম্পল ফাংশন তৈরি করলাম যে যখন ব্যক্তি তার নাম এখানের মধ্যে ইনপুট দেবে, তখন তার কাছে একটি রিটার্ন মেসেজ যাবে যে হ্যালো এবং ব্যক্তির নাম। তো এখানের মধ্যে আমরা ব্যক্তির নামটা স্টোর করলাম, যেটা মূলত আমাদের এই প্যারামিটারের মধ্যে স্টোর হলো, আমাদের একটা রিটার্ন মেসেজ শো করলো
যেখানের মধ্যে আমরা রিটার্নের মধ্যে একটি গ্রিটিং মেসেজ পেলাম যে হ্যালো দেওয়ার্জ। সো এই টাইপের ফরম্যাটে আমরা মূলত ফাংশনসগুলো তৈরি করতে পারি, যেগুলো আমরা বিভিন্ন কোড লাইনের মধ্যে ইউজ করতে পারি আমাদের দরকার অনুসারে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। সো সেমভাবেই আমাদের ফাংশনের পর যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যারে। সো অ্যারে হলো অনেকগুলো ডাটার সংগ্রহ। এটা কিছুটা ভেরিয়েবলের মতো, বাট ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা একটি ভেরিয়েবলে একটি ডাটা স্টোর করছি, যে জায়গায় অ্যারেটা হচ্ছে একটি লিস্টের মতো কাজ করে, যেখানে আপনি অনেকগুলো তালিকা অ্যাড করতে পারেন বা অনেকগুলো আইটেমস আপনি আপনার একটি তালিকাতে অ্যাড করতে পারেন এবং দরকার অনুসারে সেখান থেকে কন্টেন্টসগুলো আপনি নিজের ফাইলসগুলোতে শো করতে পারেন। যেমন ধরেন, তো অ্যারে তৈরি করা খুবই সহজ। আপনাকে প্রথমত একটি সিম্পল স্ট্রিং তৈরি করে নিতে হবে বা একটি ডাটা টাইপ তৈরি করে নিতে হবে। তো আমরা একটি ডাটা টাইপ তৈরি করে নিই। সো অ্যারে তৈরি করার ক্ষেত্রে আমরা সিম্পলি একটি ডাটা টাইপ নিয়ে নেব এবং এখানের মধ্যে আমরা অ্যারেটা মূলত আমরা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেই অ্যাড করব। যেমন ধরেন আমরা এখানে একটা লিস্ট তৈরি করি, আমরা লিস্টে ডাবল কোটেশন দিয়ে স্টোর করি। যেমন ধরেন অ্যাপল। যেমন ধরেন বানানা, তারপর হচ্ছে আপনার ম্যাঙ্গো। এই টাইপের আমরা একটা সিম্পল অ্যারে তৈরি করলাম, আমরা লাইনটাকে স্টেটমেন্টটাকে টার্মিনেট করলাম। এখন যদি আমরা আমাদের অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, তবে আমরা সিম্পলভাবে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রথমত ডাটা টাইপটাকে টাইপ করব, এখানে একটু স্পেস নিই, এবং এখানের মধ্যে আমরা যেটাকে শো করতে চাচ্ছি অর্থাৎ পিএইচপির ক্ষেত্রে আমাদের নাম্বারিংটা মূলত আমাদের 0 থেকে স্টার্ট হয়, যেখানে এইচটিএমএল এর ক্ষেত্রে 1 2 থেকে স্টার্ট হয়। যেমনটা ধরেন এটা হচ্ছে আপনার 0 1 2। সো এখানের মধ্যে আমরা প্রিন্ট করাতে চাচ্ছি 0কে। আমরা সেভ দিলাম। এখন যদি আমরা চেক করে দেখি, তো আমরা প্রিন্টের আউটপুট পেলাম আপনার 0। সিমিলারভাবে আপনি যদি চান এখানের মধ্যে 1 শো করতে পারছেন, আমরা এখানে 1 শো করলাম। সরি, এখানে একটাই এসেছে। আমরা চাইলে এখানে 2টাকে শো করতে পারছি। এভাবে চাইলে আমরা ইন্ডেক্সগুলো শো করতে পারি। যেমন অ্যারে সাধারণত 2 ফরম্যাটের হয়ে থাকে, তো এটাকে মূলত আমরা ইন্ডেক্সড অ্যারে বলি, যেখানের মধ্যে আমরা আমাদের অ্যাড করা আমাদের লিস্টের থেকে অ্যারেগুলোকে লিস্টের থেকে আমরা কন্টেন্টসগুলোকে নাম্বারিংয়ের মাধ্যমে শো করছি। তো এটাকে মূলত আমরা ইন্ডেক্সড অ্যারে বলি। সিমিলারভাবে আপনার আরেকটি হচ্ছে আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো আমরা এটাকে একটা স্টেটমেন্ট দিয়ে ভাগ করে দিই, ইন্ডেক্সড অ্যারে। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্সড অ্যারে। ওকে, এবার আমরা অ্যারের আরেকটি অপশন, যেটি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমরা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে একটা কোড, আমরা এটাকে স্টেটমেন্ট করে দিই। এটি হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারেটা সিমিলারই, জাস্ট ডিফারেন্ট হচ্ছে আপনাদের ভেরিয়েবলসগুলোর ক্ষেত্রে। যেমন ধরেন আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করার জন্য আমরা একটা মানুষের অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যাড করছি। আমরা একটু স্পেস নিয়ে নিলাম। ওকে, সো এখানের মধ্যে মূলত আমরা আমাদের ডেটাটাকে স্টোর করব। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ডেটাটা মূলত স্ট্রিং এর মাধ্যমে না, আমরা নর্মাল টেক্সটের মাধ্যমে ডেটাটাকে স্টোর করতে পারি। যেমন ধরেন আমরা এখানে ডাবল কোটেশন নিয়ে নেই,
এবং এখানের মধ্যে আমরা এটাকে এভাবে স্টোর করব। অ্যারো দিয়ে আমরা আমাদের ডেটাটাকে স্টোর করি, যেমন ধরেন মাই নেম। এখানের মধ্যে আমরা আরেকটি ডেটা স্টোর করি যেটা হচ্ছে এজ। এটার ক্ষেত্রে যেমন এই শুরুর দিকে আমি বলেছিলাম যে নাম্বারিংসের ক্ষেত্রে আপনার কোটেশন ব্যবহার করার দরকার নেই, আপনি সিম্পলি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, যেমন একটা জিনিস খেয়াল করিয়েন, এখানের মধ্যে আমরা কিন্তু লাইন ব্রেকার ব্যবহার স্টেটমেন্ট স্টেটমেন্ট টার্মিনেটর ব্যবহার করি না, যেমনটা আমরা এখানে করলাম। এটার কারণ হচ্ছে আমাদের এই যে জিনিসটা, এটা কিন্তু হচ্ছে যে এটার অংশ, সেই হিসেবে আমাদেরকে এখানে স্টেটমেন্টটাকে করতে হয়নি, যেহেতু এটা পুরোটাই একটা লাইন হিসেবে কাজ করছে। ওই জন্য আমরা স্টেটমেন্ট টার্মিনেটরটা এখানে ব্যবহার করলাম, সেমিকোলনটা স্টেটমেন্টটাকে এন্ড করার জন্য। এছাড়া এখানের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সব জায়গায় ডাবল কোটেশন ব্যবহার করেছি, কোথাও আমরা সিঙ্গেল কোটেশনটা আপনার ব্যবহার করিনি। এটার কারণ হচ্ছে যদি আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার এটাকে একটা স্ট্রিং হিসেবে ধরা হবে, অর্থাৎ যেরকম এটা একটা স্ট্রিং, এটাও এরকম একটা স্ট্রিং হিসেবে ধরা হবে। এই ক্ষেত্রে অনেক সময় আপনার সিনট্যাক্স এরর শো করতে পারে, ওই জন্যই সব ক্ষেত্রে আপনি ডাবল কোটেশন ব্যবহার করতে পারেন। আর এছাড়া কোথায় আপনি সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন সেটারও আমরা একটা এক্সাম্পল দেবো আপনাদের, যেটার থেকে আপনার সহজ হবে যে মানে কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। সো সেটা থাকুক, আপাতত আমরা এখানের মধ্যে এটাকে প্রিন্ট করি। আমরা সিম্পলি প্রিন্টের মধ্যে গিয়ে আমরা জাস্ট এই স্ট্রিংটাকে টাইপ করব এবং এখানের মধ্যে আমরা আমাদের ডাটা কোনটাকে শো করতে চাচ্ছি সেটা লিখে দেব। আমি এখানে চাচ্ছি আমার নেমটাকে শো করতে, আমি এখানে জাস্ট নেমটা লিখে দিলাম। এখন শো করছে। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমরা কিন্তু লাইন এর সেমিকোলন ব্যবহার করে বাট কমা ব্যবহার করেছি। যেমন এটা মনে রাখবেন যে কোথায় সেমিকোলন কোথায় কমা ব্যবহার করতে হবে। ধরেন আপনি একটা লাইনের ভিতর আপনি দুটো এক্সটার্নাল লাইন অ্যাড করেছেন, দুটো এক্সটার্নাল স্টেটমেন্ট অ্যাড করেছেন যেগুলো ডিফারেন্ট, তাহলে এই দুটো স্টেটমেন্টের মধ্যবর্তী আপনাকে একটি কমা অ্যাড করে দিতে হবে। এটা কিছুটা আমরা যখন ইংলিশ লিখি সেক্ষেত্রে কোথায় কমা অ্যাড করতে হয় কোথায় করতে হয় না, সিমিলার ওইরকমই, যে আমার এখানে ধরেন একটি পুরো সেন্টেন্স আছে এবং সেটার পর আমাকে একটা কমা অ্যাড করতে হবে যাতে আমি একটা বিরাম দিতে পারি বা বোঝাতে পারি যে এই স্টেটমেন্টটা এখানেই শেষ, এর পরে স্টেটমেন্টটা ইন্ডিপেন্ডেন্ট এবং এই পুরো জিনিসটা একটা নির্দিষ্ট লাইনের অংশ এবং সেই লাইনটাকে আমরা সেমিকোলন দিয়ে এন্ড করলাম। এটা মনে রাখেন যে কোথায় আপনি কোলন বা কোথায় কমা ব্যবহার করছেন, নাহলে এরকম এরর্স শো হতে পারে। সেখানে অ্যাপল দেখাচ্ছে, তো আমরা এখানের মধ্যে একটা জিনিস করতে পারি, একটা একটা পরীক্ষা করি। আমরা এটাকেও এন্ড করলাম না, এভাবে এটা শো হবে না। একই টাইমে একটি ভেরিয়েবলসকে আমাদের শো করছে। সিমিলার ভাবে আমরা একটা জিনিস করতে পারি, যেমন আমরা ডিবাগ শুনেছি, তো আমরা পিএইচপির ক্ষেত্রে কিভাবে ডিবাগটা করতে পারি। তো পিএইচপির ক্ষেত্রে ডিবাগ মানে হচ্ছে আপনি যখন পিএইচপির এই কোডটাকে ডিবাগ করবেন, সো এখানে জেনারেলি আমাদের পুরো কোডটি শো হচ্ছে, বাট এটাকে ডিবাগ করলে এখানে প্রত্যেকটার লাইনের ভিতর কি আছে সেটা আমরা শো করতে পারি। তো পিএইচপির মধ্যে মূলত দুটি ফরম্যাটে ডিবাগ হয়, আপনার অ্যারে ডিবাগের ক্ষেত্রে। সো অ্যারেগুলোকে ডিবাগ করার ক্ষেত্রে আপনি যদি ইন্ডেক্সড অ্যারে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সেটাকে ডিবাগ করার জন্য প্রিন্ট আর ব্যবহার করবেন, যেখানের মধ্যে আপনি আপনার স্ট্রিংটাকে অ্যাড করবেন। আমরা যদি এখানে আমাদের প্রিন্টারের স্ট্রিংটাকে অ্যাড করি এবং এটাকে শো করি,
আমরা এখানে সহজে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টারের মধ্যে কোনটা কিরকম। যেমন দেখেন অ্যাপেল হচ্ছে 0, 1 হচ্ছে ব্যানানা, 2 হচ্ছে ম্যাঙ্গো। সিমিলার ভাবে আমরা যদি আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে আপনার ডিবাগ করতে চাই, তাহলে আমরা ভারডাম ব্যবহার করব, যেখানের মধ্যে আমরা আমাদের ডাটা টাইপটার নাম লিখে দিলাম। আমি এটাকে যদি আমরা শো করি, সরি, এভাবে আমাদের পুরো যে কোডটি আছে সেটি শো করছে, যে মানে কোনটা কিভাবে। যেমন ধরেন এখানের মধ্যে মাই নেম, সেটা একটা স্ট্রিং, এখানে নেম স্ট্রিং, স্ট্রিংটা হচ্ছে মাই নেম। এইজ, এইজ হচ্ছে আমাদের ইন্টিজার। দেখেন খুব সহজে আমরা আমাদের এটাকে ডিবাগ করলাম। সো অ্যারেকে ডিবাগ করার ক্ষেত্রে আপনি দুটো জিনিস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনার যদি সেটি ইন্ডেক্সড অ্যারে হয় তাহলে আপনি প্রিন্টারটা ব্যবহার করবেন, আর যদি আপনার অ্যাসোসিয়েটিভ অ্যারে হয় তাহলে আপনি ভারডামটা ব্যবহার করবেন। এবার আমরা শুরুর দিকে বলেছিলাম যে মানে এইচটিএমএল এর ভিতর কিভাবে পিএইচপিটা ইউজ করতে হয় সেটা করব। যে আমরা আমাদের একটা এইচটিএমএল এর ভিতর আমরা আমাদের পিএইচপিটাকে স্টোর করব বা ইউজ করব। সেটাকে ইউজ করার জন্য আমরা সিম্পলি আমাদের একটা এইচটিএমএল লেআউট নিয়ে নিই। এখানে লিখি পিএইচপি ডেমো। ওকে, আমরা এখানে বডি সেকশনের মধ্যে কিছু মেসেজের ধরেন অ্যাড করলাম। তো আমরা এখানের মধ্যে একটি জিনিস করব, সেটা হচ্ছে আমাদের ডেট। আমরা চাচ্ছি যে পিএইচপির মধ্যে যে বিল্ডিং ফাংশন, তো পিএইচপির মধ্যে কিছু বিল্ডিং ফাংশনস থাকে আপনার, যেমন আমরা তো নিজেদের কাস্টম ফাংশন তৈরি করি ঠিকই, বাট পিএইচপির মধ্যে কিছু বিল্ডিং ফাংশনস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। সিমিলারভাবে কিছু লাইব্রেরিসও আছে যেগুলো আমরা ইউজ করি। সো আজকে আমরা একটা বিল্ডিং ফাংশন ব্যবহার করব যেটি হচ্ছে আপনার ডেট, যেটা দিয়ে মূলত বর্তমান ডেটটা দেখাই। সো আমরা ডেটটাকে ব্যবহার করব এখানে। সো আমরা এখানে টুডেজ ডেট লিখলাম, এখানে একটা হ্যাঁ একটা কলম দিই। এখানের মধ্যে এবার আমরা আমাদের পিএইচপিটাকে ব্যবহার করব। তো পিএইচপিটা ব্যবহার করার জন্য আমরা জাস্ট যেভাবে আছে সেভাবে লিখে নেব, একটু স্পেস দিয়ে আমরা এখানের মধ্যে বাকি অংশটুকু, এর মধ্যবর্তী হবে যে আমাদের পিএইচপি কোড। আমাদের পিএইচপি কোড যেমন ধরেন আমরা চাচ্ছি প্রিন্ট করতে, তো আমরা লিখলাম একো, এবং আমরা এখানের মধ্যে ডাটার ডেট ফাংশনটা নেব। আমরা ডেট ফাংশন নিয়ে যাবো এবং এখানে ফরম্যাটের মধ্যে আমরা মূলত ডেটের ফরম্যাটটা লিখবো যে কীভাবে শো হবে। তো আমরা ধরেন ডেট, মান্থ, ইয়ার, আমরা এভাবে শো করতে চাচ্ছি আমাদের ডেটটাকে। সো এটা হয়ে গেল আমাদের একটি অংশ। এর পরবর্তীতে আমরা চাচ্ছি টাইম শো করতে, যেমন ডেট ফাংশনটা ব্যবহার করে আমরা একই টাইমে টাইম আর তারিখ দুটোই শো করতে পারবো। সো আমরা এখানের মধ্যে দিলাম টাইম, একটু জায়গা নিই। সো আমরা জাস্ট এই জিনিসটাকে কপি করে নেব, এখানে পেস্ট করে দেব। আর এখানে জাস্ট যেটা জিনিস চেঞ্জ করবো সেটা হচ্ছে আমাদের ফরম্যাট, অর্থাৎ ফরম্যাট। তো আমরা ফরম্যাটে দিচ্ছি যে আওয়ার, মিনিট, সেকেন্ড। সো মিনিট মূলত আই দিয়ে এখানে সিম্বলাইজড হয়, যেখানে সেকেন্ড এস দিয়ে, এইচ দিয়ে আওয়ার্স। তো এটাকে যদি আমরা দেখি, খুব সুন্দর আমাদের তারিখ দেখাচ্ছে। তো এটা 24 ঘন্টার টাইম লাইন দেখাচ্ছে। যেমন আজকে হচ্ছে 25/9/2025, টাইম হচ্ছে 14:36:20। তো এটা কখনের টাইম, এটা হচ্ছে আমাদের 24 আওয়ার্সের যে ইয়াটা ইন্টারন্যাশনাল টাইম সিস্টেম থাকে সেটা 24 ঘন্টার ভিত্তিতে আমাদের এই টাইমটা দেখাচ্ছে। ঠিক আছে, একটা বেসিক পিএইচপি যেখানের মধ্যে আমরা বিল্ডিং ফাংশনটা, পিএইচপি বিল্ডিং ফাংশনটা ব্যবহার করলাম। সো পিএইচপিটা মূলত কি সেটা আরেকবার বলে দিই। পিএইচপি হচ্ছে আপনার সার্ভার সাইড প্রসেসিং ল্যাঙ্গুয়েজ, যেটা যেটা
আপনার সার্ভারের মধ্যে, যেমন আমার এখানে লোকাল সার্ভারের মধ্যে আমার এটি রান হচ্ছে, আমাদের এই পিএইচপি পার পোর্শনটি রান হচ্ছে এবং রান হয়ে আমাদেরকে একটি এইচটিএমএল ফরম্যাটের ডেটা বা আউটপুট শো করছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সিমিলার ভাবে আমরা যদি চাই আমরা আরেকটু কিছু করতে পারি, যেমন ধরেন আমরা পিএইচপিকে ব্যবহার করে ডেইলি টাইমসকে শো করতে পারি, অর্থাৎ দৈনন্দিন যে টাইমটা থাকে এটা কিছুটা একটা ঘড়ির মতো, ইন্টারন্যাশনাল ঘন্টায়, এবং বিভিন্ন টাইম অনুসারে আমরা বিভিন্ন মেসেজ শো করতে পারি। যেমন ধরেন আমরা এখানে জাস্ট পিএইচপিটাকে ডিফাইন করে আমরা এখানে প্রথমেই একটি ডাটা টাইপ তৈরি করব, যেমন ধরেন আওয়ার। আওয়ারের মধ্যে আমরা আমাদের ডাটা টাইপটা অ্যাড করি, যেমন ধরেন ডেট। আমরা ইয়েটা নিলাম, আপনার যে বিল্ড ইন ফাংশন, আমরা ফাংশনটা নিলাম এবং এখানে আমি ফরম্যাট সেট করলাম যে আওয়ার। এই আওয়ারটা হচ্ছে আপনার 24 ঘন্টা, অর্থাৎ এটা 24 ঘন্টার টাইম লাইনকে শো করবে। এখানে লিখে দিই 24 আওয়ার্স টাইম লাইন। এরপর আমরা চাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে যদি 12 ঘন্টা পার হয় তাহলে কি মেসেজ শো করবে, আমরা ওরকম জিনিস চাচ্ছি। তো এই টাইপের জিনিসগুলো শো করার জন্য আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের ইফ, এলস ইফ এগুলো ব্যবহার করব। যেমন ধরেন আমরা যদি ইফ ব্যবহার করি, তো এখানে একটা কন্ডিশন আমাদের লিখতে হবে। তো কন্ডিশনটা আমরা দিচ্ছি যে আওয়ার, যে ইফ আওয়ার ইজ লোয়ার দেন 12 দেন আমাদের এখানে একটা মেসেজ শো হবে, সেটা হচ্ছে গুড মর্নিং, এবং এখানের মধ্যে প্লাস আমরা এখানের মধ্যে বর্তমান সময়টুকু শো করব। তো বর্তমান সময়টুকু আমরা এখানে এভাবে শো করব যে আওয়ার মিনিট। ওকে, আমাদের বর্তমান সময়টুকু এভাবে শো হবে। সিমিলার ভাবে আমরা যদি চাই এলস ইফ, যে কিন্তু যদি আওয়ার ইজ গ্রেটার দেন 18, অর্থাৎ যদি 18 ঘন্টা পার হয়ে যায় তাহলে, যেখানে আগে 12 ঘন্টা পার হওয়ার পর আমাদের এখানে গুড মর্নিং দেখাবে 24-এর মধ্যে, আর যদি 18 ঘন্টা পার হয়ে যায় তাহলে আমাদের একো, আমরা এখানে দেব গুড ইভিনিং প্লাস ডেট, সিম্পল। সেম ভাবে যদি এলস দিয়ে যদি আমাদের এটা এই 18 ঘন্টা পার হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে যে রাত হয়ে যায় বা সন্ধ্যা হয়ে যায়। তো আমরা সেই মেসেজটা শো করব, যে ধরেন একো, আমরা লিখলাম গুড নাইট। আমরা এটা দিয়ে এখানের মধ্যে আমরা এই জিনিসটা পেস্ট করে দিই, পেস্ট করে দিই। সো এখানের মধ্যে একটা জিনিস আমরা ভুল করেছি। তো কোন জিনিসটা ভুল করেছি? আমরা ভুল করেছি আমরা সেমিকোলনস অ্যাড করি। সো আমাদের প্রতিটা লাইনের ক্ষেত্রে সেমিকোলনস অ্যাড করে দিতে হবে, নইলে এরর শো করবে। যেমন এখানে করিনি। হ্যাঁ, এবার যদি আমরা সেভ করি, আমরা একটু চেক করে নেব সব কিছু সেট আপ হয়েছে নাকি। যেমন এখন গুড ইভিনিং, কারণ এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। যেমন দেখেন এখন 6:41 PM, তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অর্থাৎ আমাদের 18 ঘন্টা পার হয়ে গেছে। এখন যদি আরও 1 ঘন্টা পার হয় তাহলে হয়তো
রাতের দিকে এসে যাবে। এটা হচ্ছে আমাদের একটা বেসিক ক্লক, যেটা ইন্টারন্যাশনাল টাইমের উপর আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল টাইম ব্যবহার করছে এবং একটা আমাদের জন্য একটা বেসিক ক্লক হিসেবে কাজ করছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটি বেসিক ক্লক, যেখানে আমরা রিফ্রেশ করে করে টাইমসগুলোকে দেখতে পাচ্ছি যে মানে কখন কত টাইম অতিক্রম হচ্ছে। যেখানের মধ্যে আমরা ডেট ফাংশনটি ব্যবহার করেছি, যেটি আমাদের পিএইচপির বিল্ড ইন ফাংশন। আর এখানের মধ্যে সেরকম কিছু আমরা করিনি, আমরা জাস্ট ডেট ফাংশনটি আর এলস ইফ স্টেটমেন্টটি ব্যবহার করেছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনারা চাইলে এটাকে আরেকটু প্র্যাকটিস করতে পারেন, আপনাদের জন্য আরেকটু সহজ হবে যদি আপনারা এটাকে প্র্যাকটিস করেন। যেমন ধরেন আমরা যদি এটাকে এইচটিএমএল, এটার মধ্যে যদি আমরা এইচটিএমএলকে ইন্টিগ্রেট করি এবং এটাকে যদি আমরা ফাংশন দিয়ে করি, যেমন আমরা স্ট্রিং দিয়ে করলাম, তো আমরা তো স্ট্রিংও শিখেছি এবং ফাংশনও শিখেছি। তো যদি আমরা এটাকে ফাংশন দিয়ে করি তাহলে কিরকম হয়? আমার আওয়াজ আশা করি ক্লিয়ারলি শোনা যাচ্ছে। তো যদি আমরা এটাকে ফাংশন দিয়ে করি তাহলে কিরকম হয়, আমরা সেটা করে দেখি একটা এক্সাম্পল। আমরা এখানে লিখলাম আমরা প্রথমে ফাংশন নিই, আমরা একটা ফাংশন তৈরি করি, যেমন ধরেন সেম গ্রিট ইউজার, শুরুর মতোই সিমিলার, এখানে সেরকম কিছু চেঞ্জেস নেই, জাস্ট আমরা সিমিলার জিনিসগুলোই নিব ফাংশন। এবার আমরা ইয়ার ক্ষেত্রে যা করেছিলাম সেটাই এখানের মধ্যে মূলত করব। আমরা প্রথমে একটা স্ট্রিং তৈরি করি, একটা ডাটা টাইপ নিই, আমরা এখানে একটি ডাটা টাইপ নিলাম আপনার ডেট, ফরম্যাটটা আমি আওয়ার্স দিই। এবং এখানের মধ্যে আমরা ইফ এলস ইফ এগুলো ইউজ করব। যেমন এখানে হ্যাঁ, এখানের মধ্যে আমাদের সেমিকোলনটা ব্যবহার করতে হবে, তো আমরা এখানের মধ্যে একটু জায়গা নিই, ইফ। আমরা এটাকে কপি করে রাখি, তাহলে বারবার ইউজ করতে সহজ হবে। আবার আপনাদের জন্য আমি এখানে কিছুটা স্পেস অ্যাড করে দিই, তাহলে হয়তো সহজ হবে বুঝতে যে মানে কোথায় কোনটা অ্যাড করছি।
আমরা একটু চেক করে দেখি যে সবগুলো ঠিকমতো অ্যাড হয়েছে নাকি। হ্যাঁ, আমাদের সবগুলো অ্যাড হয়েছে। তো আমরা আমাদের পরবর্তীতে যাই গিয়ে, যেটা হচ্ছে এখানে এবার আমরা আমাদের রিটার্ন যেটা ফাংশনের ক্ষেত্রে আমাদের একটা রিটার্ন অ্যাড করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের প্যারামিটারস। মনে রাখবেন, এটা হচ্ছে আমাদের উপরেরটা হচ্ছে আমাদের ফাংশন, এটা হচ্ছে আমাদের প্যারামিটার, আর এটা হবে আমাদের রিটার্ন। আমরা রিটার্নে চাচ্ছি যে এইভাবে শো, যেমন আমরা চাচ্ছি একটু স্পেস নিয়ে একটা কমা শো হবে, এবং আমাদের এই প্যারামিটার, হ্যাঁ এটা অ্যাড করলাম, এরপর আমরা আবার প্লাস দিলাম। স্টেটমেন্টটাকে এখানে শেষ করি। এবার আমরা একটু জাস্ট চেক করে দেখি যে আমাদের সবগুলো ঠিকমতো আছে নাকি। হ্যাঁ, সবগুলো ঠিকমতো আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার আরেকটু নিই, এখানে আমরা এখানে দেখি কোথাও কোনো, হ্যাঁ একটু দেখি ডাবল কোটা স্ট্রিং। হ্যাঁ দেখছেন এখানের মধ্যে এই জন্য, যেমন যখন আপনার এখানে এরর মেসেজ আসবে আপনি সহজে বুঝতে পারবেন যে আমার 13 নম্বর লাইনে, অর্থাৎ আমার 13 নম্বর লাইন, তো 13 নম্বর লাইনে আমি ইকুয়ালটা দিইনি। আমি এখন ইকুয়ালটা দিলাম। এখন যদি দেখি অ্যারো শো হয় না, আমাদের অ্যারো আর আসছে না। এবার এখানে কোনো ডেটা আমার শো করছে না। তো এবার ডেটাটাকে শো করার জন্য আমরা একটা এইচটিএমএল, তো এইচটিএমএলটা আমরা আমাদের পিএইচপির পরবর্তী লাইনে, অর্থাৎ আমি সর্বদা বলেছি যে আমরা পিএইচপি যদি এই লাইনের বাইরে করি তাহলে আমাদের পিএইচপিটা কাজ করবে না, বাট এই লাইনের বাইরে আমরা আমার অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোকে ইন্টিগ্রেট করতে পারবো। এই যে জিনিসটুকু, এটা হচ্ছে আমার আপনার এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার পিএইচপি কোড। এর পরবর্তীতে আমি একটা এইচটিএমএল কোড অ্যাপ্লাই করব। সো সেটা অ্যাপ্লাই করার জন্য আমরা এইচটিএমএল একটা পুরো স্ট্রাকচার নিলাম, এবং স্ট্রাকচারের মধ্যে আমাদের ভিউ পয়েন্ট লাগছে না, তো আমরা এটা বাদ করে দিই। আমরা এখানে টাইটেল দিলাম ওয়েলকাম পেজ। আমরা যা করবো এবার বডি সেকশন থেকে করব, যেমন আপনার ধরেন আমি একটা H1 ট্যাগ নিলাম, এখানের মধ্যে আমরা আমাদের পিএইচপি পোর্শনটুকু অ্যাড করব। হ্যাঁ, আমরা এভাবে নিই, একটু জায়গায়। এখানের মধ্যে আমরা আমাদের এবার এখানের মধ্যে যে সকল ফাংশনস ইউজ করেছি সেগুলোকে আমরা এখানের মাধ্যমে প্রিন্ট বের করব। প্রিন্ট করার জন্য আমরা একো নেব, যেমন আমরা এখন বর্তমানে ডিফারেন্ট
ভাবে করছি, আমরা এইচটিএমএল ব্যবহার করছি, যেখানে আমরা আগে পিএইচপির মধ্যে প্রিন্ট আউট নিতাম, বাট এবার আমরা প্রিন্টটা এইচটিএমএল এর মাধ্যমে নেব। আমরা এখানে লিখি, আমরা জাস্ট গ্রিট ইউজার, আমরা এখান থেকে এইটা পুরো জিনিসটি কপি করে নেব। গ্রিট ইউজার আমরা লিখলাম এখানে গ্রিট ইউজার, ওকে। এবং একটা জিনিস একটু চেক করে দেখি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমরা এখানে গ্রিট ইউজার দিয়ে আমরা আমাদের এই ভেরিয়েবলটাকে, ডাটা টাইপটাকে এখানে শো করব, এবং এটাকে আমরা স্টেটমেন্টটাকে এখানে শার্ট করে দিই, একটু দেখি কি দেখায়। এই তো ইভিনিং ইয়োর নেম শো করছে, ওকে। সো এর পরবর্তী আমরা আমাদের পার্টটুকু এখানে অ্যাড করি, যেমন সেটা আমরা পি ট্যাগ দিয়ে করি। এইটার মধ্যে একটু জায়গা নিই, আমরা এই পার্টটুকু কপি করে এখানে পেস্ট করে দিই। জাস্ট এখানে ডিফারেন্টটা হবে আপনার ডেট, এখানে গ্রিট ইউজারের জায়গায় আমরা ব্যবহার করব ডেট, এবং ফরম্যাটটা আমরা সিমিলার আগের মতোই, ফরম্যাটটা আমরা দেব ডেট মান্থ ইয়ার। অনেকে আবার ইয়ার মান্থ ডেট এভাবেও দিতে পারেন, সমস্যা নাই, যে এই ফর্মে এইভাবেই দিতে হবে, আপনার যেরকম ইচ্ছা আপনি সেই ফরম্যাটে দিতে পারেন। এখানে পরে আমরা আপনার একটা পি ট্যাগ নিলাম, for your PHP dynamic content, অর্থাৎ এখান থেকে আমার কন্টেন্টগুলো শো হবে। সো এই জন্য আমি মেসেজটা এখানে অ্যাড করলাম। এটাকে যদি আমরা আউটপুটটাকে দেখি, এই আমাদের এখানে এটা কোথা থেকে আসলো, হ্যাঁ এখানে, সরি হ্যাঁ এটা এখন আমরা সরিয়ে দিলাম। সো আমরা যদি এখানে দেখি, একটা রিফ্রেশ দিই, সো গুড ইভিনিং মাই নেম, এখানে তো আমরা এখানের মধ্যে ইয়োর নেমের জায়গায় আমার নামটা দিয়ে দিতে পারি, এখানের মধ্যে আমরা আমাদের নামটা অ্যাড করি। দেখাচ্ছে বানানগুলো এসে, এটা হচ্ছে আমাদের একটা বেসিক ক্লক, যেখানে তারিখ দেখাচ্ছে। আমরা চাইলে এখানে আরেকটি জিনিস অ্যাড করতে পারি, সেটি হচ্ছে আমরা এই পোর্শনটাকে কপি করে আরেকটি পোর্শন নিতে পারি, যেখানে আমরা ফরম্যাটটাকে চেঞ্জ করে আওয়ার্স, সো আমরা এখন দেখি আমাদের এখানে তারিখটা আর টাইম সবগুলোই দেখাচ্ছে। সো আশা করি এতটুকু বোঝা গিয়েছে। আর যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমরা লাইভ ক্লাসে বা পরবর্তী ক্লাসের মধ্যে আপনার এটা ঠিক করে দেবো। তো আজকে আমরা অনেকগুলো চিট শিট বা কমন ফাংশনসগুলো জানতে পেরেছি, যেমন ধরেন একো, প্রিন্ট, ডেট, প্রিন্টার, ভার্ডম। তো এগুলো হচ্ছে যে কিছু ডিফল্ট আপনার লাইব্রেরি ফাংশনস, যেগুলো আমরা আমাদের প্রজেক্টসগুলোতে ব্যবহার করেছি, লাইব্রেরি ফাংশনসগুলো। তো এটা একটু মনে রাখবেন যে আমরা আজকে কিছু লাইব্রেরি ফাংশন জানলাম, যেমন ধরেন একো, প্রিন্ট, ডেট, প্রিন্টার, ভার্ডম। তো এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশনস, যেগুলো আমাদের পিএইচপির তরফ থেকেই থাকে। এছাড়া আমরা ফিউচারে আরও কিছু ফাংশনস বা কাস্টম ফাংশনস, যেমন আমরা কাস্টম ফাংশনসও তৈরি করলাম, এই যেমন এখানে ধরুন আমরা কাস্টম ফাংশন তৈরি করলাম গ্রিট ইউজার। তো এরকম কাস্টম ফাংশন তৈরি, তারপর এই ফাংশনসগুলোকে সেভ করে রাখা এবং বিভিন্ন প্রজেক্টসে ইউজ করা, সেগুলো আমরা এখানের মধ্যে পরবর্তী ক্লাসগুলোতে শেখাবো। সো থ্যাংক ইউ।